পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বের ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা ধনুক এবং তীর দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। অনিশ্চয়তা এখানে প্রতিটি ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এই গভীর বনে তারা হাইরাক্স, হরিণ এবং উল্লুকদের শিকার করে থাকেন। হাজা জনগোষ্ঠী জীবনকে সবচেয়ে খাঁটি রূপে উপলব্ধি করেন। কাদা মেশানো পানি, পোকা মেশানো মধু, এমনকি কখনো কখনো প্রাণীদের মলমূত্র মেশানো মাংসও খায় তারা। আগামী 3 দিন আমি তাদের গোষ্ঠীর একটি অংশ হব এবং তাদের জীবনযাত্রাকে সরাসরি দেখব। হাজা জনগোষ্ঠী উত্তর তানজানিয়ার লেক আয়েশিয়ার কাছে 50,000-এরও বেশি সময় ধরে বাস করে আসছে এবং মাত্র 150 বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে। তারা হাজ্জানে নামক একটি অনন্য ভাষায় কথা বলে থাকে। এই ভাষায় কিছু ক্লিক ক্লিক শব্দ রয়েছে। গোষ্ঠীর সদস্যরা আমাকে তাদের প্রধানের সাথে দেখা করালেন। আমার নাম সাকারো। সাকারো? হ্যাঁ, সাকারো। রুহি? ছেলেরা কোথায়? চলো দেখি কি করছে। এত তাড়াতাড়ি চলে যাওয়া ঠিক নয়। ওই মুগেসা, আমরা হজ্জাবে ভূমিতে আপনাকে স্বাগতম জানাই। সবাই এখানে জমা হও। শিকারের দক্ষতা তাদের পরনে থাকা চামড়া এবং লোমে স্পষ্ট। এই জিনিসটা কি? হ্যাঁ, তোমার মাথায়। বাবুনের তৈরি। বাবুন? ওটা বাবুনের চামড়া। যখন আমি ছোট ছিলাম তখন আমি সারাক্ষণ খাতাম, কিন্তু আমার মা এগুলো পছন্দ করতো না, তাই আমার মুখে এগুলো দাগ বানিয়ে দিয়েছে। অশ্রুতে লবণ দিলে এভাবে ক্ষত হয়ে যায় এবং শিশুরা শিখে ব্যথায় যেন না কাটতে হয়। এখন আমি বড় হয়েছি আর বাচ্চা নেই। এখানে কিছু যুবক পরের শিকারের জন্য তাদের সরঞ্জাম তৈরি করছে এবং মেরামত করছে। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি দক্ষতা। আমার তীরগুলো সবচেয়ে ভালো এবং আমি নিজেই তৈরি করি। যখন আমরা শিকারে থাকি এবং কোনো প্রাণী সামনে আসে, তখন আমরা প্রাণীর প্রজাতির উপর নির্ভর করে আলাদা উপায়ে এগিয়ে যাই। কিছু প্রাণীর গন্ধ এবং দৃষ্টিশক্তি ভালো থাকে। আমাদের চুপ থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে। যথেষ্ট কাছাকাছি না হওয়া পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে যাই, তারপর আমরা শিকার করি। বন্ধু, এখানে কি হয়েছে? চিতা। আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল। তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায়। যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায়, তারা এভাবেই নিজেদের তীরটি খুঁজে পায়। এছাড়াও এটা নির্ধারণ করে কে শিকারকে তখন আঘাত করেছিল। ধনুকে শিকার করা প্রাণীদের কিছু অংশ থেকে নকশা করা থাকে, আর এটি দিয়ে বোঝায় ওই শিকারী তখন কতটা দক্ষ এবং অভিজ্ঞ ছিল। এছাড়াও বাতাসে তীরকে স্থির রাখার জন্য তারা পাখির পালক ব্যবহার করে। তীর তৈরি করতে প্রথমে তারা একটি কাঠের টুকরো নেয় এবং সাবধানে এটির বাকল ছাড়ায়। এটি যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে। তারা সবসময় সম্মুখ ভাগ নিয়ন্ত্রণ করে এবং দাঁত ব্যবহার করে লাঠি সোজা করে থাকে। সবচেয়ে কোন প্রাণীটি তুমি ভয় পাও? হাতি, সিংহ এবং চিতা। হাতির একটি বিশাল ঠোঁট আছে। তারা প্রায় যে কোনো কিছু ধরে খেতে পারে। তারা ধীরে ধীরে খায়। তাদের কাছে কখনো যাবেন না। আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে। তারা আপনাকে আক্রমণ করতে পারে এবং আপনাকে 2 টুকরা করতে পারে। বাবুন, আমরা গিয়ে তাদের শিকার করব। আমরা কাল বাবুন শিকারের জন্য সেখানে যাব। আপনি আজ ঘুমিয়ে যান এবং আগামীকাল সকালে বাবুন শিকারে যোগ দিন। আমরা ভোর হওয়ার আগে একত্রিত হয়েছি। সাকেরও অন্য শিকারীদের জায়গাতে চিৎকার করছে। বলে রাখছি, এই ভিডিওর কিছু অংশ সংবেদনশীল হতে পারে আপনাদের জন্য। আমরা অনুরোধ করব হাজ্জা গোষ্ঠীর জীবনধারা এবং সংস্কৃতিকে শ্রদ্ধা নিয়ে মুক্ত মনে দেখার জন্য। সবাই একবার প্রস্তুত হয়ে গেলে এই জঙ্গলে আমাদের যাত্রা শুরু হবে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়, এভাবেই তারা শিকারে তাদের সুযোগ নেয়। আচ্ছা, তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক কি হয়। একবার দিনের আলো দেখা মাত্রই আমরা সবাই জঙ্গলে ঢুকে যাচ্ছি। শাকেরও সামনে চলেছে। আমাদের সামনে প্রায় 10টি শিকারী কুকুর রয়েছে, সবগুলো সতর্ক অবস্থায়। শিকারীরা ছুরি, ধনুক, বিষাক্ত এবং অবিষাক্ত তীর বহন করছে। শাকেরও এই পথ থেকে ইশারা প্রদান করলো। আমরা এখন আলাদা হচ্ছি। ওই দিকটা দেখো। এখন আমরা এই দলটিকে অনুসরণ করব। আমাদের ক্রুদের একজন শাকেরও এবং কুকুরদের অনুসরণ করছে। শিকার চলাকালীন আমরা মাঝে মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব। এই বিশাল এলাকায় কুকুরগুলো আমাদের চোখ এবং কান হিসেবে কাজ করছে। তারা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই কৌশলটি আমাদের এবং কুকুরদের বেশি জায়গা জুড়ে খোঁজার সুযোগ করে দেয় এবং বেশি প্রাণীদের দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বন্ধু দেখো,
আজকের আবহাওয়া ভালো, গরম নয়। আমি আশা করি প্রতিদিন এমন। দেখা যাক আমরা আজ কি পাই। এভাবেই তারা পানি পান করে। তারা এই কাদাযুক্ত পুকুরটিকে ব্যবহার করে। প্রথমে তারা ফু দেয়, এরপর এটি পান করে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী। পানি ঠান্ডা। এটা পরিষ্কার কিনা এ নিয়ে তারা মাথা ঘামায় না। কুকুরগুলো দৌড় দিয়েছে, সেখানে কিছু একটা হয়েছে, চলো দৌড় দেই, আসো। এই লম্বা লাঠিটি এই গর্তের ভিতর ঢুকানো হবে। সে প্রাণীটিকে গর্ত থেকে বের করার জন্য চেষ্টা করছে। আগের লাঠি যথেষ্ট লম্বা ছিল না, তাই সে আরো একটি লম্বা লাঠি বানাচ্ছে। এই কুকুরটি ভিতর প্রাণীটাকে খুব সহজে ধরতে ক্রমান্বয়ে একটি বড় গর্ত খনন করার চেষ্টা করছে। বেজি তারা হাল ছেড়ে দিয়েছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। হাজ্জা গোষ্ঠী যাযাবর জীবনযাপন করে। তারা খাবার মজুদ কিংবা চাষাবাদে লিপ্ত নয়। তারা সম্পূর্ণভাবে শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে। কাঠবিড়ালি শিকার করতে তারা একত্রিত হচ্ছে। একজন শিকারী প্রাণীটিকে বিভ্রান্ত করছে, যেন অন্য শিকারীর দিকে দৌড় দেয়। সেই জন্য তারা গাছটিকে ঝাঁকুনি দিচ্ছে। তারা পেরেছে। এটা তাদের দিনের প্রথম শিকার। কাঠবিড়ালি ধরা সহজ না। আমরা এটি ধাওয়া করার সময় ঝোপের মধ্যে দিয়ে গিয়েছি। এটা তার বেল্টের ভিতরেই গুজে নিল। সে এখন তার তীরটি খুঁজে নিচ্ছে। প্রতিটা তীর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি তীর তৈরি করতে তাদের অনেক সময় নষ্ট হয়। কুকুরটি সাগরকে তার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাচ্ছে। প্রাণীটি যাতে পালিয়ে যেতে না পারে, তাই সে ফাঁকা স্থানগুলো ঘাস দিয়ে ভরে দিচ্ছে। কি ধরলে না? বেজি ধরার সময় অনেক চিৎকার করে। নদীর নিচে অনেক পানি আছে। বাড়ি নদী। আপনি এই নদী পার হতে পারবেন না। সামনে থাকা নদীটি পার হতে পারবো না, তাই আমরা রাস্তা পরিবর্তন করছি। এখন আমরা বিশ্রাম করব। আমরা প্রায় একটানা 4 ঘন্টা যাবত হাঁটছি। আপনি যদি এই গাছটির দিকে তাকান, এই জিনিস সবসময় আমাদের পিছে লেগেই আছে। এগুলো খুব তীক্ষ্ণ এবং আমাদের কাপড় ছিঁড়ে ফেলছে। এগুলো হলো কাটা গাছ। সাগরও নিচে থাকা অন্যান্য শিকারীদেরকে দেখছেন। কুকুরগুলো এই পাথরের হাইরক্সটিকে ধরেছে, কিন্তু তারা অর্ধেকটা খেয়ে ফেলেছে। সাগরও পাহাড়ের পাথরের উপর পিচ্ছিল কেটে নিচের দিকে নামছে। দেখুন, কাঁটা তার পায়ে আটকে যাচ্ছে। সে ঝোপগুলোকে কেটে তার পথ পরিষ্কার করছে। অপরদিকে ওই ছেলেটি পাথরের ফাঁকা দিয়ে তার পুরো শরীরকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। সে যেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। পাথরের ভিতরে প্রবেশ করা ছেলেটি পুরো এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। সে এবং তার কুকুরগুলো খুবই ছোট্ট জায়গায় শিকারির জন্য অনুসন্ধান চালাচ্ছে। তারা ওই পাথরের নিচে আরো একটি হাইরাক্সকে তীর মেরেছে। সাবধান, এটা সেদিকে গেল। তারা সেখানে কিছু একটা দেখেছে। আমার মনে হয় কুকুরগুলো এটা বুঝতে পেরেছে। এটি একটি বড় রক হাইরাক্স। তারা এটিকে বের করার চেষ্টা করছে। এটি তাদের নাগালের বাইরে থাকা একটি প্রস্তুতকৃত খাবার। বাসার ভিতরে যেটা ছিল ওটা ধরা পড়েছে। এটা এখানে। প্রাণীটি এখনো জীবিত আছে। সে তার শিকারীকে মেরে ফেলতে চেষ্টা করছে। এটি তার জন্য খুবই খারাপ একটি দিন, খুবই খারাপ একটি মৃত্যু। এটা ইতিমধ্যে মরে গেছে। হাইরাক্স।
ওইখানে। আমি এটা ইতিমধ্যে গুলি করেছি। আমাদের এটা বের করতে হবে। চোখগুলো দেখেছো? এরা এভাবে কাঁদে, কিন্তু আমরা এ নিয়ে চিন্তা করি না। এটা শুধু খাবার। চোখগুলো দেখেছো? কুকুরগুলো এটি নেওয়ার চেষ্টা করছে। এটি আজকের দিনের তৃতীয় হাইরাক্স। মাত্র 50 বছরে হাজ্জা গোষ্ঠী তাদের প্রতিবেশীদের কাছে তাদের 90% জমি হারিয়েছে। তারা ফসল এবং গবাদি পশুর জন্য গাছ কাটছে এবং বন্য প্রাণীদেরকে তাড়িয়ে দিচ্ছে। তারা পুরো এলাকা জুড়ে থাকতো, মানে এই পুরো এলাকা। প্রাণীদের সংখ্যা হ্রাস পাওয়ার ফলে শিকার এবং টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাদের জীবনধারা এখন বিপদের সম্মুখীন। দেখুন, হাতের তালুর মাধ্যমেই তীরটি ঘুরিয়ে সে 1 মিনিটেরও কম সময়ে আগুন জ্বালিয়ে নিল। এখন তারা বিশ্রাম নিবে এবং কিছু গাছের অংশ পান করবে। তারা বিশ্বাস করে এটি তাদের দৃষ্টিশক্তি বাড়ায়, তথাপি শিকারের ক্ষমতা বাড়ায়। এই পাহাড়ে এক সময় আমরা অনেক বাবুন শিকার করতাম। আমরা তাদের পাহাড়ের নিচে পর্যন্ত তাড়া করেছিলাম। কুকুরগুলো পাগলের মতো ওদের তাড়া করছে। আমরা তাদের দুটিকে ধরেছি, বাকিরা অন্যদিকে চলে গেল। বাবুনের দলটি খুব আক্রমণাত্মক ছিল। এই এলাকায় হাঁটাও একটি চ্যালেঞ্জ বলা যায়। আমি আবারও আটকে গিয়েছি। ঘড়ির কাঁটার মতো ডান দিকে ঘোরান, এটিকে অন্যদিকে রাখুন। এভাবে এভাবে। এদিকে নাকি ওই দিকে? হ্যাঁ। ওপস, ছেলেটি বেজি খুঁজছে। সে প্রতিটি ফাঁকেই অনুসন্ধান করছে। এটা ঠিক এখানেই লুকিয়ে ছিল, তুমি কেন পাচ্ছ না? কিন্তু এটা এখনো জীবিত আছে। এটা কামড়ায়। সাবধান। এর ধারালো দাঁত আছে। এটা কামড়ায়। আমি তোমাকে ধরতে পারবো না মনে করেছিলে। এখন কি হয়েছে? পাথরটা ব্যবহার করো। তুমি যেভাবে আঘাত করছো এটা হাস্যকর। দয়া করে তাদের জীবনধারা নিয়ে বিচার করবেন না। তারা ঠিক সেভাবেই বেঁচে আছে, যেভাবে আমাদের পূর্বপুরুষেরা ছিল। মৌমাছিগুলো কোথায়? সেগুলো গাছে আছে। আমরা কামড় খেয়েছি। এখান দিয়ে যাবে না। আমি তোমাকে এই পথ নেওয়ার জন্য বলেছিলাম। এই মৌমাছিগুলো পাগল, তাদের কিছু করা যাবে না। আমি যখন কামড় খাই আমার ফুলে যায় না। আপনি যদি এটার কামড় খান তাহলে আপনার ত্বক ফুলে যাবে। এটা খুব ক্লান্তিকর শিকার ছিল। খুবই ক্লান্তিকর। পাহাড়ে প্রাণীদের শিকারের সময় আমরা মাত্র 7 ঘন্টায় প্রায় 36,000 কদম হেঁটেছিলাম। সে বলল বাবনদের ক্ষেত্রে তারা নিচের মাংস পছন্দ করে। আর কোন অংশ জানো? আমরা বাবুনের হাত এবং পিছনের অংশ খেতে পছন্দ করি। বাবুনের নিতম্ব মিষ্টি। অবশিষ্টাংশ খাওয়ার জন্য কুকুরগুলো গভীরভাবে অপেক্ষা করছে। আমি যদি সব মাংস খেতে পারতাম। মাংস দেখতে সুস্বাদু লাগে। তারা শিকার করা প্রাণীর নখ থেকে খাওয়া শুরু করে। তারা কোনো অংশই নষ্ট করে না। তাদের প্রতিটি কামড়ের শব্দ শোনা যায়, কারণ তারা হাড় সহই মাংস খায়। আচ্ছা, এই অংশটি আমি খাচ্ছি। আমি সম্মানিত, কারণ হাজ্জারা তাদের শিকার আমার সাথে ভাগ করেছে, যেটা সে অনেক কষ্টে পেয়েছে। যারা জানতে চান পাহাড়ের পাথরের এই হাইরাক্সের মাংস খেতে কেমন, তাদের বলছি এটা খেতে অনেকটা রাবারের মতো। হাইরাক্স তারা অবসর সময়ে শিকারে হারিয়ে যাওয়া তীরের পরিবর্তে তারা নতুন তীর বানায়। তখন বানর, আমরা তাদের পাহাড়ে পাবো।
প্রতিটি হাজ্জা গোষ্ঠীতে প্রায় 30 জন লোক থাকে। তাদের গড়ায়ু মাত্র 32 বছর। এটি হওয়ার প্রধান কারণ এখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি। সাধারণত একজন হাজ্জা মহিলা 4 সন্তানের জন্ম দেয়, কিন্তু বেঁচে থাকে মাত্র 2-1 জন। মধু তাদের কাছে তরল সোনার মতন। এই বনে শক্তিশালী থাকার জন্য এটি তাদের শক্তি যোগায় এবং এটি এই গোষ্ঠীর সবচেয়ে বেশি খাওয়া খাবার। আমাদের সামনেই একটি বড় গাছ। আপনি দেখতে পাচ্ছেন গাছের ভিতরে একটি বড় গর্ত, আর ঠিক ওখানেই রয়েছে মধু। তারা গাছের সাথে লাগানোর জন্য এক টুকরা কাঠ কাটতে যাচ্ছে। তারা এটিকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে উপরে ওঠে। এই গাছটির ভিতরে হাজার হাজার মৌমাছি বাস করছে। এইদিকে আরেকজন শিকারী ধোঁয়া বানানোর জন্য আগুন প্রস্তুত করছে। সে এখন পরীক্ষা করছে এই লাঠিগুলো মানুষের শরীরের ভার বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী কিনা। মৌমাছিদেরকে শান্ত রাখতে সে এখন ধোঁয়া এবং লাঠিগুলোকে ভিতরে প্রবেশ করাচ্ছে। ভিতরে এই প্রচন্ড ভন ভন শব্দ এখানে থাকা হাজারো মৌমাছি সৃষ্টি করছে। সে ইতিমধ্যেই অনেকগুলো কামড় খেয়েছে, কিন্তু মধু পাওয়ার জন্য তিনি এই যন্ত্রণা সহ্য করছেন। তাকে দ্রুত করতে হবে, কারণ মৌমাছি গর্ত থেকে বেরিয়ে এলেই আমাদেরকে তাড়া খেতে হবে। এখনো মধু খুব বেশি নেই। এই মৌসুম ভালো না, আমাদের আর একটু অপেক্ষা করা উচিত। এটায় খুব অল্প মধু রয়েছে, বেশিরভাগই ওয়াক্স, এবং ভিতরে কিছু লার্ভাও রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। হাজ্জা গোষ্ঠীর কাছে এটা শুধু খাবারই নয়, এটা তাদের মুদ্রাও। তারা এই মধুর বিনিময়ে ধাতব সরঞ্জাম, কাচের মণি, টায়ারের জুতা এবং ভুট্টোর গুঁড়ো পেয়ে থাকে। তারা টাকা ব্যবহার করে না, এমনকি গণনা করার সংখ্যাসূচক পদ্ধতিও ব্যবহার করে না। 1 এবং 2 হলো এখানের একমাত্র সংখ্যা। সময় গণনা করার ঘড়ি বা ক্যালেন্ডারের এখানে কোনো জায়গা নেই। তাদের কাছে জন্মদিন বা ধর্মীয় ছুটির জন্য কোনো সময় ভিত্তিক ইভেন্ট নেই। সে জানে তার বয়স কত? আমি জানি না, এটা কোনো ব্যাপার না। বর্তমানে তাদের মধ্যে মাত্র কয়েকজন তানজানিয়ার সরকারি ভাষা জানে। তারা গণনা শিখছে, কিন্তু বেশিরভাগ 10 পর্যন্ত গুনতে জানে না। 5-এর অধিক সংখ্যা গুনতে, যেমন 8, তাকে সবকিছু একত্রিত করতে হয়। কত? এখানে 5 আর সেখানে 3। তাকে যদি 70 জিজ্ঞেস করা হয়, তাহলে কি সে বলতে পারবে? এটা অত্যাধিক। বৃহত্তর সংখ্যা প্রকাশ করতে তারা সাধারণ শব্দ ব্যবহার করে, কারণ এগুলো তাদের জন্য অস্বাভাবিক। তাদের মাথায় কি সবসময় বাবুন শিকার করা ঘুরতেই থাকে? এটি সবচেয়ে সুস্বাদু মাংস। আমি যখনই ঘুমাই আমি বাবুনদের স্বপ্ন দেখি। সকালে ঘুম থেকে উঠে আমি শিকারে বের হই এবং বাবুনদের খুঁজে বের করি। আমি পাহাড়ে উঠি, যদি আমি সেখানে না দেখি তাহলে অন্য কোথাও চলে যাই। তারা এভাবে কাঁদে। দ্বিতীয় দিনে কয়েক ঘন্টা ঘুমানোর পর ভোর 4টায় আরও একটি বড় শিকারের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। ক্যাম্পে এটা আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা হরিণ এবং বাবুন শিকারে যাব। আমরা যখন প্রাণী ট্র্যাকে যাব, তখন দলের একজন সদস্য এখানে থাকবে এবং তাদের জীবনধারা রেকর্ড করবে। যে শিকারে যাচ্ছে না, সে আজ সরঞ্জাম মেরামত করছে। এগুলোর বিশেষ, তাই প্রথমেই একজন যুবক এবং বৃদ্ধ লোক 1 বালতি পানি নেওয়ার জন্য দীর্ঘ রাস্তা হাঁটছে। দৈনন্দিন কাজে ব্যস্ত থাকলেও তারা এখানেও নজর রাখে আজকের খাবারের জন্য কিছু শিকার করতে এবং সব সুযোগের সদ্ব্যবহার করতে। অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টার পরে সে একটি বড় শামুক খুঁজে পায় এবং শিবিরে ফিরে আসে। এটা একটা বড় শামুক। আমরা হাজ্জা গোষ্ঠীরা এগুলো খেয়ে থাকি। আমরা এটাকে আগুনে রান্না করে খাই। ভালোভাবে রান্না করলে এটা খেতে অনেক মজা হয়। আপনি ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন? তারা বলে সেখানে অনেক হায়েনা আছে। কম বয়স্করা খুব একটা শামুক পছন্দ করে না, তাই তারা এগুলো বড়দেরকে দিয়ে দেয়। অতীতে যখন গোত্রের কোনো সদস্য বৃদ্ধ হয়ে যেত, তখন তরুণরা তাদের জন্য একটি বড় প্রাণী শিকার করত এবং তাকে ফেলে দেওয়ার আগে শেষ আয়োজন হিসেবে মাংস উপহার দিত। বর্তমানে তারা বয়স্ক সদস্যের যত্ন নেয় এবং তাদের সাথে শিকার ভাগ করে নেয়।
এই ডাল হচ্ছে ডেজার্ট রোজ গাছের, যা হাজ্জা শিকারীদের বড় শিকারের সাথে লড়াই করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। বিষ বন্ধু, এটার ভিতরে বিষ। তারা প্রথমে ডালটিকে টুকরো টুকরো করে কাটে, সবগুলোকে একত্রে একটি পাত্রে রাখে। এরপরে ঠান্ডা পানি টুকরোগুলোর উপর ঢেলে দেওয়া হয় এবং মিশ্রণটি ফুটানো হয়। এরপরে সে পাতার মাধ্যমে ওখানের ফেনাগুলোকে সরিয়ে নেয়। টুকরোগুলোকে বের করার পর ঘন হয়ে যাওয়া পর্যন্ত ওই মিশ্রণকে সিদ্ধ করে। শেষবারের মতো নেড়ে নেয়। এরপরে সেই নির্যাস একটি পাত্রের উপর ঢেলে দেয় আর একটু পানি মিশায়। সর্বশেষে সে একটু ছাই মিশিয়ে সেখানে পাথর দিয়ে চূর্ণ করে নেয়। আর এটাই হলো একটি কালো আঠালো বিষাক্ত পেস্ট। সে সাবধানে এটার সাথে তীরের ডগা মিশিয়ে নেয়। এখন এই তীর শিকারের জন্য প্রস্তুত। সে ঘাসের সাথে হাত ঘষে নেয়, হাত থেকে বিষ পরিষ্কার করতে। আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটি বিশেষ তীর। এই তীর আমার এবং তোমার জন্য অনেক বিপজ্জনক। এটা যখন প্রাণীর গায়ে মারা হয়, এটা তার রক্তে মিশে যায়, এরপরে হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করে। আস্তে আস্তে তার নড়াচড়া বন্ধ হয়ে যায় আর হঠাৎ করে সে নিচে পড়ে যায়। এরপরেই সব শেষ। এটা ইম্পালা, মহিষ, জেব্রা, বড় বড় জিরাফ, এছাড়া আরো বড় বড় প্রাণী এটাই কাজ হয়। যখন পুরুষেরা মাংস এবং মধু খুঁজতে বের হয়, তখন মহিলারা ফল এবং শাকসবজি খুঁজে বেড়ায়। এখন তারা শেকড় এবং কন্দ খুঁজছে। এগুলো প্রকৃতির পুষ্টির ভাণ্ডারের মতো। এখন সে একটি জংলি আলু খুঁজে পেল। আমার স্কার্টটি খুব ছোট, আমাকে এক টুকরো কাপড় দাও। এই একা বসবাস করা হাজ্জা মেয়েরা বাইরে লোকজনের ক্যামেরায় ধরা পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে আমার দিকে তাকিয়ে আছে। ঝোপ শুকর এখানে এসেছে, এটা অনেক তাজা। শুকর কিছুক্ষণ আগে এখানে ছিল। ঝোপ শুকর। আমরা এটাকে ধাওয়া করার চেষ্টা করব। কুকুরগুলো আমাদের সাহায্য করবে। দেখুন, শুকর এখানে গর্ত করেছে। এই গাছে আরো একটি আঁচড়ের দাগ। তারা একটি খটখট শব্দ শুনছে। এই শব্দ কোথাকার তারা সেটা বের করার জন্য থামছে। তারা দেখবে এখানে কিছু খোঁজার মতো আছে কিনা বা কোনো শিকার আছে কিনা। কিছুই নেই। বৃষ্টির কারণে প্রাণীরা বাইরে বের হয় না। তারা তখন তাদের গর্ত বা আশ্রয়ে লুকিয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব ছোট্ট একটি প্রাণী, যেটা বুশ বেবি নামে পরিচিত। এটি ভয় পাচ্ছে, তাই সে এখন ওই গাছের ফাঁকে লুকিয়ে আছে। তারা গাছের দিকে পাথর ছুঁড়ে মারছে যাতে প্রাণীটিকে বের করে আনা যায়। এখন পালানোর সময়। মিস করেছো? এখান থেকে পালাবার কোনো সুযোগ নেই। ও, তুমি এটাও মিস করে ফেললে। তারা এটা নিয়ে মজা করছে। প্রাণীটির আর কোথাও যাওয়ার জায়গা নেই। দেখো দেখো, সে ওইখানে। সাবধান, আমাদের গুলি করো না। এইটা শক্ত। এখানে আরো একটি আছে। ছেলেটি আরেকটা বুশ বেবির বাসা দেখছে। এটা ভিতরে লুকিয়ে আছে। দ্বিতীয় চেষ্টার পরে এটা আর নড়তে পারছে না। ছেলেটি এখন গাছে ওঠার জন্য নিজের পথ পরিষ্কার করছে। ছেলেটি বুশ বেবির বাসায় উঠতে চেষ্টা করছে। সে খুবই কাছে গিয়েছে এবং লেজ ধরে ফেলেছে। বুশ বেবির চোখ জুড়ে ভয় এবং এটা নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। সে তার বাসাকে শক্ত করে ধরে আছে, কিন্তু এই ছোট্ট প্রাণীর আর কোনো সুযোগ রইল না। সে এখনো জীবিত। তার জীবন এখানেই শেষ। এই প্রাণীটিকে বলা হয় বুশ বেবি। রাতের সময় এরা বেশিরভাগ সক্রিয় থাকে। আমরা ঘুমন্ত অবস্থা তাকে ধরেছি। তার মাথায় লেগেছে। ও, এটা চোখের ভিতরে প্রবেশ করেছে। এটা এখান দিয়ে ঢুকেছে আর এদিক দিয়ে বের হয়েছে।
এটার হাতগুলো দেখুন, দেখতে অনেকটা বানরের মতো। এদিকে শিবিরে ফিরে দুই তরুণ শিকারে নেমেছে। সে পাখিটিকে বিভ্রান্ত করার জন্য ঠিক পাখির মতো করে শব্দ করছে। খুব কাছে ছিল, তারপরও সে মিস করেছে। এটা নিচে পড়ে গেল। কিন্তু তৃতীয় চেষ্টা সে একটা পেয়েছে ঠিক আকাশে। আমরা একটা ঘুঘু পেয়েছি। এই কুকুরটি কি হয়েছে? তার শরীরে অনেক দাগ। বানররা আমাদের কুকুরের এই ক্ষত তৈরি করেছে। বাবুন আঁচড় দিয়েছে? বাবুন? হ্যাঁ, কামড়িয়েছে। আচ্ছা, যেহেতু বৃষ্টি থেমে গেছে, এখন প্রাণীরা তাদের আশ্রয় থেকে বেরিয়ে আসতে পারে, আর হাজ্জা তাদেরকে শিকার করার জন্য প্রস্তুত। পেয়েছে, সে সফল হয়েছে। এটা সুন্দর একটি পাখি। বন্ধু, এই গাছটা দেখেছো? এটা স্পর্শ করবে, কয়েকদিনের জন্য চুলকাবে। আমি একবার ভুল করে এটা স্পর্শ করেছিলাম, পাগলের মতো চুলকাচ্ছিল। কুকুরগুলো অনেকটাই নিশ্চিত মনে হচ্ছে, ওখানে নিশ্চিত কিছু আছে। জলদি করো, কুকুরগুলো এটা খাচ্ছে। আমার কাছে আমার ধনুক নেই, আমার তীরগুলো দেখতে পাচ্ছি না। যদিও কুকুরগুলো বিশ্বস্ত, কিন্তু তারা মাঝে মাঝে হাজ্জাদের থেকেও সামনে এগিয়ে যায় এবং নিজেরাই শিকার করে নেয়। সে তারা হাত দিয়ে পাখিটিকে ধরার চেষ্টা করছে। শাকেরো এবং অন্যান্য শিকারীরা এখন ক্লান্ত। শিকার থেকে বিরতি নিয়ে আমরা এখন শিবিরে ফিরে যাচ্ছি। এখন আমাদের খিদে লেগেছে, আমাদের খেতে হবে। শেষ কখন সে খেয়েছে? আমি শুধু কাল রাতে খেয়েছি। অতীতে প্রাণী অনেক থাকায় জীবন ভালো ছিল, কিন্তু এখন সব গায়েব হয়ে গেছে। বাবুন পাওয়া কঠিন। তারা এখন আরো চালাক। মৃত্যু সম্পর্কে সে কি ভাবে? মৃত্যু হলে সে কোথায় যাবে বলে মনে করে? আমি জানি না। বন্ধু শোনো, একবার মারা গেলে তোমাকে মাটিতে দাফন করা হয়, এটাই জীবনের শেষ। বাচ্চারা এখনো এখানে তীর চালানো শিখছে, আর এখন এটা তাদের ক্লাসের সময়। সুন্দর। ভবিষ্যৎ নিয়ে এদের স্বপ্ন কি? কি? তুমি কি তাকে বুঝতে পারো? বড় হলে কি হব? এটা আমি জানি না। আমি কি উত্তর দিব বুঝতে পারছি না। কখনো কখনো তাদের পক্ষে ভবিষ্যতের কথা বলা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা এই তীরের ফলকগুলো দাতুগা গোত্রের কাছ থেকে পাই। বিনিময়ে আমরা তাদের মধু এবং ঐতিহ্যবাহী ঔষধি দেই। আমরা পাহাড়ের উপরে যাব, অনেক দূর। নতুন একটি সকাল। হাজ্জা গোত্রের সাথে আমার আজ তৃতীয় দিন। যখন আমরা ঘুমিয়েছিলাম তখন শিকারে যাওয়া একটি দল এখন ফিরে এসেছে। গতকাল সন্ধ্যার পর থেকে আমরা শিকার করছি এবং অবশেষে এই হরিণটিকে ধরেছি। এটা ছোট, কিন্তু আমরা এটা ভাগ করে নেব। স্পর্শ করো না, তুমি তো শিকারেও যাওনি। তারা একটি হরিণ পেয়েছে, এটাকে বলে ডিকটিক। আমরা বাবুনদের কাছাকাছি যাচ্ছি। যারা শিবিরে ছিল তারা একটি কুঁড়েঘর নির্মাণ শুরু করেছে এবং দুইজন লোক উপযুক্ত ডালপালা এবং পাতা সংগ্রহ করতে ঝোপের দিকে যাচ্ছে। বাবুনরা খুবই চালাক প্রাণী। তারা কিছু টের পেলেই চলতে থাকে। তারা মানুষের সংস্পর্শে আসতে পছন্দ করে না। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চলো।
তারা জিজ্ঞেস করছে আশেপাশে আরো কোনো বাবুন দেখেছে কিনা। তারা আমাদের চেয়েও অনেক বেশি চালাক। তারা অনুভব করতে পারে আমরা কাছে এসেছি, আমাদের আরো খুঁজতে হবে। এর মানে আমাদের কৌশল আরো উন্নত করতে হবে, কৌশলে এদের চেয়ে এগিয়ে থাকতে হবে। শিবিরে থাকা লোকেরা মধু শিকারে যাওয়া বন্ধুদের সাথে যোগ দিতে এবং জঙ্গলি মধু খেতে চাইছেন, তাই তাদের ডাকার জন্য শীষ দিচ্ছেন। এখন তারা মিষ্টি খাবারের মজা নিচ্ছে। মধু মিষ্টি, কিন্তু মৌমাছি পাগল। কখনো কখনো মৌমাছিদের ঘৃণা করি, কিন্তু তারা তোমাকে পেট ভরানোর জন্য মধু দেয়। ঘরের সব উপকরণই প্রস্তুত। এখন কুঁড়েঘরের ভিত্তি স্থাপনের সময়। কাঠামো তৈরি করতে তারা ডালগুলো বাঁকিয়ে এবং বুনে শুরু করে। এটিকে আরো শক্তিশালী করতে তারা চারপাশে আরো একাধিক ডাল মুড়িয়ে দেয়। এই খাঁচার মতো অংশটি হলো মূল কাঠামো। এরপরে তারা ভিত্তিটিকে জঙ্গলি অ্যালোভেরা গাছ দিয়ে ঘিরে দিল এবং উপরের অংশ পাতা এবং ঘাস দিয়ে ঢেকে দিল। সর্বশেষে তারা কিছু সাদা ফুল এখানে গুজে দিল, আর এভাবেই কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল একটি নতুন বাড়ি। এই তরুণ বাবাকে এবং তার পরিবারকে উপহার হিসেবে এটা দেয়া হলো। বাড়িটা হয়ে গেছে, তুমি চাইলে এখন এখানে ঘুমোতেও পারবে। চলো একবার দেখি। এটি ঐতিহ্যবাহী হাতজা কুঁড়ে ঘর। আমরা এভাবেই এটি তৈরি করি। বলো। বাবুনরা সাধারণত এই বড় বাওয়াব গাছে চড়ে, তাই আমরা প্রতিটি গাছ পরীক্ষা করে দেখছি। কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো ওই পাহাড়গুলোর কাছে পৌঁছানো। তারা বলেছে ঠিক ওইখানে অনেকগুলো বাবুন বাস করে। পথ ধরে হাঁটার সময় আমরা পাথরের মধ্যে লুকিয়ে থাকা একদল রক্স হাইরাক্সকে দেখতে পেলাম। তারা মোট 5টি হাইরাক্স পেয়েছে। এখন বাবুনদের জন্য এগিয়ে যাওয়ার সময়। তারা পেটের খিদে মেটাতে রক্স হাইরাক্সের পেট খাচ্ছে, যা অর্ধেক পরিপাকৃত খাবার এবং পেটের অ্যাসিডের মিশ্রণে প্রায় মলের মতো অবস্থা। স্যাকরো পুরো এলাকা খুঁজে দেখেছে, কিন্তু কোনো বাবুন খুঁজে পাওয়া যায়নি। আজ রাতেই আমাদের ভাগ্য পরীক্ষা করব। বাবুনরা অতীতের অভিজ্ঞতা থেকে শিখতে পারে। যেই জায়গায় তারা হুমকির সম্মুখীন হয়েছিল তারা সেটা এড়িয়ে চলে। মনে হচ্ছে তারা এই জায়গা পরিত্যাগ করেছে। হাজারা কৌশল পরিবর্তন করেছে। তারা আজ রাতে ভিন্ন অঞ্চলে বাবুনদের তাড়া করবে। শিকারী এবং শিকার উভয়ে ক্রমাগত শিখছে এবং মানিয়ে নিচ্ছে। এটা হাইড অ্যান্ড সিক খেলার মতো, কিন্তু একটা জঙ্গলি পরিবেশে। এখন আমরা বাবুন শিকারে আছি। ক্রমাগত আরো অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের কিছু সদস্য তারা যেখানে আছে সেটা খুঁজে পেয়েছে। তারা এখন গাছে আছে। আমাদেরকে অনেক চুপ থাকতে হবে। বাবুনরা রাতে সক্রিয় প্রাণী নয়, তারা সকালে সক্রিয় থাকে এবং রাতে গাছে ঘুমায়। তখন তারা শিকারীদের কাছ থেকে, বিশেষ করে চিতা, জঙ্গলি শিয়াল এবং মানুষের কাছ থেকে সুরক্ষিত থাকে। আমরা ক্যামেরার আইএসও বাড়িয়ে দিব। আলো কম থাকলেও আপনি দেখতে পারবেন, কিন্তু ভিডিওটা একটু ঘোলাটে হবে। আমি সামনে 1 ইঞ্চিও দেখতে পাচ্ছি না। আমাদের শিকারীদের কাছে থাকতে হবে। বিষাক্ত তীর যেন আকস্মিকভাবে গায়ে না লাগে। আমরা বাবুনদের আবাসস্থলের আরো গভীরে ঢুকছি। মনে হচ্ছে আমরা জঙ্গলকে বিরক্ত করছি। মুসা, এটা কিসের শব্দ? এটা এক ধরনের বুশ বেবি, অনেক বড় একটা। এটা আরো বড়। বাবুনরা বড় দলে বাস করে, যা গোষ্ঠী নামে পরিচিত। তারা একে অপরের খেয়াল রাখে, সম্ভাব্য বিপদ সম্পর্কে তারা দলকে সতর্ক করে এবং সম্মিলিতভাবে হুমকির বিরুদ্ধে লড়াই করে নিজেদের রক্ষা করে। তারা ওখানে একটা দেখেছে। তারা বলেছে তারা একটি দেখেছে। আচ্ছা, তারা বলেছে ওখানে একটা বাবুন রয়েছে। আমাদের সরে যেতে হবে। তারা এখানে নেই। বাবুনরা অত্যন্ত দক্ষ। মাটিতে এবং গাছে তারা খুব দ্রুত চলাচল করতে পারে। তারা কোন দিক দিয়ে যাবে সেটা সিদ্ধান্ত নিচ্ছে। সাবধান, এটা পিচ্ছিল। আমরা স্রোতের ধার ধরে হাঁটছি। নিচে একটি খাড়া ঢাল রয়েছে। এটা এতটাই সরু যে এমনকি একজন ব্যক্তির পক্ষেও তা পার হওয়া কঠিন। দেড় ঘন্টা হয়ে গিয়েছে, আমরা কোনো বাবুন দেখিনি। তারা সব জায়গায় খুঁজছে।
গতরাতে আমাদের শুটে কোনো সফলতার দৃশ্য পাওয়া যায়নি। 3 দিন ধরে কঠোরভাবে শনাক্ত করার পরেও হাতজা শিকারীরা খালি হাতে বাড়ি ফিরে এলেন। তারা পরিবারকে কোনো বাবুন উপহার দিতে পারেনি। যাই হোক, এডিটিং এর সময় আমরা দেখতে পেলাম যে একটি ফ্রেমে যখন আলো নিভানো ছিল, একটি বাবুন এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে যাচ্ছিল। তারা মানুষের শারীরিক সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিল এবং অন্ধকারে নিঃশব্দে পালিয়ে যেতে আলো নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। এই অপ্রত্যাশিত মুহূর্ত প্রমাণ করে যে শুধু শক্তিশালী হলে চলবে না, এটি প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর ব্যাপার। বাবুন শিকারের আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা সফল হতে পারিনি কারণ প্রাণীটি আমাদের শব্দ আগে থেকে শুনেছিল। হাতজা গোষ্ঠী ঠিক সেইভাবেই বাস করছে যেটা আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর আগে বাস করে এসেছে। এই সম্প্রদায়ের জন্য অন্যতম বড় একটি হুমকি হচ্ছে অবশ্যই আধুনিককরণ এবং এই অনন্য মানব সংস্কৃতি হারানো। তারা আমাদের কাছে অতীতের একটি জানালা, তারা আমাদের প্রথমদের শেষ। হায়, গত মাসের শুরুর দিকে আমার ইউটিউব চ্যানেলটি হাইজ্যাক হয়েছিল, আর সেই পরিশ্রমী হ্যাকার আমার ইউটিউব চ্যানেল থেকে সমস্ত ভিডিওগুলো একে একে ডিলিট করে দিয়েছিল। আমার 12 বছরের পরিশ্রম বৃথা হয়ে গিয়েছিল। এই আকস্মিক কাজ মাত্র 1 ক্লিকেই আমার মাসিক ইনকামকে জিরোতে পৌঁছে দিয়েছে। ভাগ্যক্রমে আমাদের ব্যাকআপ ফাইল থেকে সমস্ত ভিডিওগুলো আমরা সংরক্ষণ করতে পেরেছি, কিন্তু এই ভিডিওগুলোর অ্যালগোরিদম আমাদের বিপক্ষে গিয়েছে, যে কারণে আমাদের প্রতিটি ভিডিও দেখার সংখ্যা মারাত্মকভাবে কমে গিয়েছে। ফলাফল হিসেবে আমরা প্যাসিভ ইনকাম হারিয়েছি। ফলশ্রুতিতে এবছর আমরা কমপক্ষে $৭৫,০০০ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে চলেছি। কিন্তু এতটা পিছিয়ে পড়ার পরে এগিয়ে যাওয়া সত্যি আমাদের সামর্থ্যের বাইরে। আমরা সবসময় প্রতিটা নতুন ভিডিওর কোয়ালিটি আগের থেকে উন্নত করার চেষ্টা করি এবং চেষ্টা করি 14টি ভিন্ন ভাষায় প্রকাশ করতে। কিন্তু বর্তমান অর্থনৈতিক সমীকরণে বিশ্বব্যাপী ডকুমেন্টারিগুলো প্রকাশ করতে আমরা সত্যি সংগ্রাম করছি। আমাদের মূল উদ্দেশ্য আপনাদের কাছে সবচেয়ে ভালো ডকুমেন্টারি উপহার দেয়া। আমরা দূরবর্তী এবং প্রতিকূল পরিবেশেও ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করি, যা এক ধরনের চ্যালেঞ্জ এবং জটিলতার স্তরকে আরো বাড়িয়ে তোলে, শুধুমাত্র 314 জন লোকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যাদের মধ্যে রয়েছে 14টি ভিন্ন দেশ থেকে 278 জন কণ্ঠ অভিনেতা এবং 28 জন অনুবাদক, সাথে আরো 8 জন ক্রু সদস্য ফিল্ড ওয়ার্ক এবং পোস্ট প্রোডাকশনের কাজ করছে। এই পুরো প্রজেক্টটি শেষ করতে আমাদের 3 মাস সময় লেগেছে। যদি এই